নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের আজকে এক্সক্লুসিভ আমরা একটি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। রাজ্য রাজনীতির যে পারদ, সেই পারদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু রীতিমতো ছ্যাঁকা দিচ্ছে সাধারণ মানুষকে এবং রাজনৈতিক নেতা নেত্রীদেরকে। গরমের মধ্যেও নেতা নেত্রীরা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন। বিভিন্ন দলের নেতা নেত্রীরা, একজন দুজন নয়, সবাই মোটামুটি রাস্তাতে। যেন বাড়ি কারণ নেই, প্রত্যেকেই এখন বাড়ি হচ্ছে রাস্তা। সেই রাস্তাতে কিন্তু নেমে পড়েছেন রাজনৈতিক নেতা নেত্রীরা। এবং আজকের এই মহা সমারোহে আমরা দেখলাম যে কংগ্রেস তাদের যে প্রার্থী পদের তালিকা, সেই তালিকা কিন্তু তারা ইতিমধ্যে জনসমক্ষে দিয়ে দিয়েছেন। প্রেসকে ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছেন যে 286টি আসনের যে প্রার্থী তালিকা, সেই তালিকা মোটামুটি প্রকাশিত হয়ে গেছে বলেই কিন্তু খবর। আমাদের কাছে ইতিমধ্যে প্রায় 8 থেকে 10 পাতার যে নামের তালিকা, সেই তালিকা চলে এসছে। এখনো পর্যন্ত সেই তালিকা আমাদের সেইভাবে দেখা হয়নি, কারণ আমরা এখন যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এটা হচ্ছে একটি সমীক্ষা। রাজ্য রাজনীতিতে কারা এগিয়ে, কারা পিছিয়ে, কারা শেষ হাসিটা হাসবে, সেইটা নিয়ে আমরা একটা ভাবনা চিন্তার মধ্য দিয়ে বিভিন্ন সমীক্ষাকে দেখে, বিভিন্ন সমীক্ষার সূত্রকে নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যে সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেটা যেমন সত্যি হতেও পারে, আবার সত্যি নাও হতে পারে। কারণ সমীক্ষা কখনোই যে একেবারে ধ্রুব সত্য হবে তা কোনোদিনই হতে পারে না। এর আগেও আমরা বহুবার বলেছি এবং এটাও বলেছি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা যে সমীক্ষা দিয়েছিলাম, আমরা যে ফিগার আমাদের সংবাদ মাধ্যমে দিয়েছিলাম, সেই ফিগারের সাথে কিন্তু অনেকটা 90% ওপর কিন্তু আমরা মিলিয়ে দিয়েছিলাম। তাই আমরা দাবি করব এবারেও যে আমাদের যে সমীক্ষায়, সেই সমীক্ষার কাছাকাছি অন্তত ফলাফল একটা আসবে এবং সেই বিশ্বাস রাখি। এবং কেন এই ফলাফল হবে তার একটা ছোট্ট বিশ্লেষণ আমরা আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, প্রথম যেটা আমরা বলবো, তৃণমূল কংগ্রেস, টিএমসি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হচ্ছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে দল, সেই টিএমসি, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে সমীক্ষা আমাদের কাছে উঠে আসছে তাতে 165 থেকে 170টি আসন তারা পেতে চলেছে। 165 থেকে 170টি আসন তারা পেতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কেন 200 পাবে না? অনেকে বলছিলেন 240 পার করে দেবে, অনেকে বলছে 220 পার করে দেবে, অনেকে বলছে 200 পেরিয়ে যাবে। তাহলে আমরা কেন 165 থেকে 170 বলছি? 165 থেকে 170 বলার পেছনে যে কারণগুলো আছে, তার প্রথম কারণ হচ্ছে রাজ্য জুড়ে ব্যাপক হারে দুর্নীতি। 2, মমতা ব্যানার্জির ওপর বিশ্বাস আছে, কিন্তু তার নেতা নেত্রীদের ওপর মানুষের আস্থা, মানুষের বিশ্বাস অনেকটা কমজোরি হয়ে গেছে। নাম্বার 3, পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন জায়গায় যেভাবে সিন্ডিকেট রাজ চলছে, সেই সিন্ডিকেট রাজকে সাধারণ মানুষ কোনো অবস্থাতেই মেনে নিচ্ছেন না, মেনে নিতে পারছেন না। কিন্তু যেটা পজিটিভ সাইন, চতুর্থ নম্বর যেটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সব থেকে বড় পজিটিভ সাইন, নানান কিছু ঘটার পরেও তারা কিন্তু সাধারণ মানুষের সামনে বারবার চলে যাচ্ছেন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় সাধারণ মানুষকে বোঝাচ্ছেন ভুল আমরা করছি, গালাগাল আমাদেরকে দাও, আমরা তবুও তোমাদের পাশে থাকবো। এই যে চতুর্থ নম্বর যে পয়েন্ট, এই পয়েন্টের উপর ভিত্তি করেই কিন্তু মমতা ব্যানার্জির ওপরে যে আস্থা বাংলার মানুষ এখনো রাখছে, সেইখান থেকেই কিন্তু এই যে রেজাল্ট, 165 থেকে 170টি আসন পেতে চলেছে টিএমসি, তৃণমূল কংগ্রেস। এবার আসছি বিজেপি। বিজেপি, আপনারা সকলেই জানেন যে বিজেপি বারবার করে বলে এসছে 180
আমাদের পেরিয়ে যাবে, 180 আমরা পেরোবো। প্রথমে 200-র উপরে তারা বলছিল, তারপরে 180, এখন 175-ও বলছেন। আমরা যে সমীক্ষা চালিয়েছি, আমরা যে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আমরা যেভাবে বিষয়টাকে দেখছি এবং আমাদের যে সত্য দাবি করছে, তাতে করে বিজেপি 85 থেকে 95টি আসন পেতে পারে এই রাজ্যে এবারের বিধানসভা ভোটে। তার মানে একক সংখ্যা গরিষ্ঠতায় তারা কোনো অবস্থাতেই আসছে না। আগের বারে 72টা আসন তারা পেয়েছিল, এইবারে তারা 85 থেকে 95টা বাড়ছে। বাট বাড়াটা এমন হচ্ছে না যে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়ার মতন পজিশনে কিন্তু তারা যাচ্ছেন না। 85 থেকে 95টা আসন কেন, কোথায় কোথায় বিজেপির প্রবলেম হচ্ছে? বিজেপির যেটা প্রবলেম, সাধারণ মানুষের বক্তব্য, সাধারণ মানুষ বলছে, প্রথম যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বড্ড বেশি হিন্দু হিন্দু করছে বিজেপি। নাম্বার 2, বিজেপি যে কজন প্রার্থীকে এখনো পর্যন্ত দিয়েছেন তাতে বাঙালি হিন্দু ক্যান্ডিডেট অনেক কম। আবার বলছি, দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, বিজেপি যে কজন ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গে প্রার্থী পদে দিয়েছেন তাদের মধ্যে যদি আমরা দেখি, বাঙালি হিন্দু প্রার্থীর তালিকা অনেক কম, নগণ্য। সেখানে গুজরাটি, মারাঠি, মারোয়ারি, হিন্দুস্তানি, এই সমস্ত নানান রকমের যে আছে, যে সমস্ত হিন্দুরা আছেন, মানে বাঙালি নন বেঙ্গলি হিন্দু, এর পরিমাণ অনেক বেশি। তৃতীয় নম্বর হচ্ছে মুসলিম ভোট। যে মুসলিম ভোটকে তারা প্রথম থেকে অবজ্ঞা করছিল এবং সেটা যে প্রার্থী তালিকা তাতেও কিন্তু প্রতিফলিত হয়েছে যে মুসলিম ভোটকে বিজেপি চাইছে না, যে কারণে আমরা দেখলাম যে মুসলিম ক্যান্ডিডেট বলতে গেলে নেই। চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে যে দলের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের নামে নানান রকমের অভিযোগ উঠছে প্রার্থী পদ নিয়ে, মানে প্রার্থীর যে প্রার্থী হবে সেই প্রার্থীকে টাকার বিনিময় করা হবে, এই ধরনের বক্তব্য কিন্তু। এছাড়া মহিলা সংগঠিত অনেক কিছু বিষয় আছে যেগুলো সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না। সবাই বলছে যা রটে কিছু তো ঘটে। তার মানে কিছু মানুষ কিন্তু আছে যারা বিশ্বাস করছেন, যেগুলো সোশ্যাল মিডিয়াতে বিজেপির নামে বেরোচ্ছে বিভিন্ন সময়, সেগুলোতে কোনো না কোনো কিছু বিশ্বাসযোগ্যতা আছে। সেই কারণে এক শ্রেণীর মানুষ কিন্তু তারা বিজেপিকে এই মুহূর্তে চাইছেন না। পঞ্চম নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে বিজেপি তাদের যে ইস্তেহার প্রকাশ করেছেন, সেই ইস্তেহারে একেবারে কোথাও কিন্তু সেইভাবে লেখা নেই যে আগামী দিনে কি কি পরিকল্পনা তাদের আছে, কোথা থেকে রাজ্য সরকার যে দেনা করেছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রথম, মানে এই যে মমতা ব্যানার্জি সরকার চলছে, এই সরকারের দেনা কে মেটাবে, কিভাবে মেটাবে, কোথা থেকে আসবে সেই টাকা, বা কোন কোন পথে পশ্চিমবঙ্গ এগোবে, সেই সংক্রান্ত বিষয় কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভাবে কিছুই লেখা নেই এবং সাধারণ মানুষের কাছে সেই বার্তাও কোনো অবস্থাতে নেই। ফলে বিজেপি সংক্রান্ত বিষয়, যে বিজেপি যে বলছেন 3,000 টাকা করে দেবেন, সেই টাকা কোথা থেকে দেবেন? কারণ এর আগে গ্যাসের যে ভর্তুকি, সেই ভর্তুকি কমতে 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 এখন সেটা 19 টাকা করে ভর্তুকি দিচ্ছে। এই যে ব্যাপার, সাধারণ মানুষ বোঝার চেষ্টা করছে যে বিজেপি বলবে 3,000 টাকা করে দেবো তৃণমূল কংগ্রেসকে সরাবার জন্য, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাবে 3,000 টাকাটা 500 টাকা 200 টাকায় চলে আসবে। আসবে না তো? এটা মানুষের মধ্যে এখনো সেই বিশ্বাস আনতে পারেনি মোদী সরকার বলুন বা বিজেপি বলুন, রাজ্য বিজেপি বলুন। আর যেটা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে রাজ্যে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি হলো 60 টাকা করে, এই 60 টাকা বৃদ্ধিটা কিন্তু অনায়াসে আটকাতে পারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চাইলেই এই 60 টাকাটা এখন মুকুব করে দিতে পারতেন। আমরা মানছি, সাধারণ মানুষও মানছে যে এই মুহূর্তে যুদ্ধের যে দামামা, তাতে বাজারে তেলের
যে তেলের যে আমদানি সেটা অনেক কমে গেছে, যার ফলে বা গ্যাসের যে আমদানি সেটা অনেক কমে গেছে, যার ফলে বাজারে মূল্য বেড়েছে। কিন্তু এই মূল্যটাকে ভর্তুকি হিসেবে অনায়াসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে করে দিতে পারতেন, তা কিন্তু করেননি। যার ফলে সাধারণ মানুষ বলছে যে সারদা থেকে নারদা, নারদা থেকে রোজভ্যালি, বিভিন্ন স্ক্যাম, আর্যিকর কাণ্ড, বিভিন্ন রেপ কাণ্ড, বিভিন্ন সরকারি দপ্তরে ইলিগাল রিক্রুটমেন্ট, বিভিন্ন ভাবে যে সিবিআই ইডি যে এত এত তদন্ত করেছে, সেই তদন্তগুলোকে যথেষ্টভাবে প্রয়োগ করতে দেয়নি বিজেপি। তাই বিজেপি চান না অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে তারা আসুক। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সর্ব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে অ্যাকচুয়ালি বিজেপি যখন আসতে চাইছেই না, তাহলে কেন বিজেপিকে ভোট দেব। এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি 85 থেকে 95টি আসনে সিট পাবার সম্ভাবনা আছে। এবং আরো একটা জিনিস আমাদের পক্ষ থেকে আমরা বলছি যে বিজেপির বোর্ড প্রতিটা বুথ ভিত্তিক যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটও এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারেনি। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট বিজেপির এই মুহূর্তে। দর্শক, এরপরে আসছি কংগ্রেস। কংগ্রেসের যে পরিস্থিতি, কংগ্রেস আজকে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অনেকটা দেরি হলেও কংগ্রেস সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের একটা অন্য রকমের ইমেজ থাকে। যেমন দেখবেন মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, বাংলার বুকে মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান, এই তিনটে ক্লাব ছাড়া অন্য ক্লাবকে সেভাবে কেউই গুরুত্ব দেয় না। আর তার মধ্যে মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ হওয়া মানে একটা অন্যরকম উত্তেজনা। ঠিক সেই রকম ভারতবর্ষ আর পাকিস্তানের যখনই ক্রিকেট খেলা হয়, তার একটা উত্তেজনা অন্যরকম। ঠিক সেইভাবেই কংগ্রেস মানে একটা উত্তেজনা, কংগ্রেস মানেই হচ্ছে একটা আলাদা কিছু, কংগ্রেস মানেই হচ্ছে একটা অন্য রকমের চিন্তা ভাবনা। এবং সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে যেন একটা কোথায় কংগ্রেস সংক্রান্ত বিষয় টান আছে। আর সেই টানের জোরে 12 থেকে 16টি আসন পেতে চলেছে কংগ্রেস। সিপিআইএম এই বিধানসভা নির্বাচনে খাতা খুলবে না বলেই সাধারণ মানুষ মনে করছেন, যেটা আমাদের সমীক্ষায় উঠে এসছে যে সব থেকে দুর্ভাগ্য এই কারণে যে একটা 34 বছর যে দল পশ্চিমবঙ্গের বুকে রাজ করেছে, সেই দলের এই করুণ পরিস্থিতি। এবং শুধু তাই নয়, তাদের ভোট পার্সেন্টেজও কিন্তু কমতে পারে। যদিও আমরা সেদিকটা বেশি ফলো করিনি, আমরা শুধু ভোটে কটা সিট পেতে পারে সেইটার উপরে জোর দিয়েছিলাম। সেখানে দেখা যাচ্ছে সিপিআইএম 0, আইএসএ গত ইলেকশনে, গত বিধানসভা ইলেকশনে একটি মাত্র আসন পেয়েছিল। কিন্তু এবারে তাদের যে সংগঠন এবং তারা যেভাবে মাঠে ঘাটে পড়ে আছে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে, এবং এই যে পুরো 5টা বছরের হিসেব একেবারে স্পষ্ট করে বিধানসভায় তুলে ধরেছেন যিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ কিন্তু লড়ছে এবং লড়ার মতন করে লড়ছে। আমাদের মনে হয়েছে, শুধু নয়, বাংলার মানুষ রায় দিচ্ছে, আইএসএফ মিনিমাম 3টে আসন পেতে চলেছে এইবারের বিধানসভার প্রার্থী 3 জন জিততে চলেছেন। আর আদার্স যারা আছেন এই রকম হচ্ছে 10টি আসন তারা পাবেন। এবং এই আদার্সের মধ্যে সিপিআইএমও থাকতে পারে। মানে এই আদার্সের মধ্যে সিপিআইএম কোনো একটা কারণবশত কোথাও থেকে ভোট কাটাকাটির অঙ্কতে হয়তো একটা পেয়ে গেল, কিন্তু সম্ভাবনা খুব কম। আদার্সের মধ্যে কিন্তু যারা আছেন তারা টোটাল 10টা আসন পেতে পারে। এইটাই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় সমীক্ষা পশ্চিমবঙ্গের বুকে, যেটা সংবাদ আবির্ভাব আপনাদের সামনে তুলে ধরছে। পছন্দ অপছন্দ যেটাই হোক, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভুল থাকতেই পারে, আপনাদের কারোর চিন্তা, কারোর ভাবনা বা আপনাদের চোখে দেখা, আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। শুধু একটাই কথা বলবো, এমন কোনো কমেন্টস করবেন না যে কমেন্টসটা অন্য কোনো মহিলা বা পুরুষ পড়ে তারা লজ্জা পান বা তাদের খারাপ লাগে।
আজকে আমি এখানেই শেষ করছি আজকের এই গুরুত্বপূর্ণ সমীক্ষা সংবাদ আবির্ভাবের, যেটা ভোটের আগে শেষ সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আবার একটি সমীক্ষা আমরা অবশ্যই যেদিন ভোট হবে সেই দুদিন ভোটের সমীক্ষা আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের চোখ থাকবে সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।